কালো মেঘের ঘটা। আমার ভাষাতে ভূত কি জানো? বনের দুলাল হাসি তার হতে দাঁড়ি ফিরিল স্মৃতি। মাহেশ্বরী অডিও ভাইবস। নমস্কার, মাহেশ্বরী প্রোডাকশনস অরিজিনাল আপনাদের জন্য নিয়ে এলো নবাগত লেখক সতীর্থ দে মহাশয়ের অপ্রকাশিত ভৌতিক রোমহর্ষক গল্প বুথ সাহেবের বাংলো। বুথ সাহেবের পরিত্যক্ত বাড়ি, যা কিনা লোকের মুখে মুখে বুথ বাংলো থেকে হয়ে গেছে ভূত বাংলো, যেখানে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ নাকি বুথ সাহেবের স্ত্রীর আত্মাকে ঘুরে বেড়াতেও দেখেছেন। এই বাংলোকে কেন্দ্র করেই লেখক শ্রী সতীর্থ দে মহাশয়, যার নিবাস কলকাতার ফুলবাগানে এবং যিনি নিজেই চলচ্চিত্র জগতের সাথে যুক্ত, তিনি দুটি সময়ে এই বাংলোতে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা তার লেখনীর দ্বারা সুন্দরভাবে বর্ণনা করেছেন। শুরু হতে চলেছে মাহেশ্বরী প্রোডাকশনস অরিজিনালে লেখক শ্রী সতীর্থ দে মহাশয় লেখা বুথ সাহেবের বাংলো। সেই সময় 1990। বাস তিন ধরিয়া ছাড়াতেই প্রণব বুঝতে পারল আজ কপালে অশেষ দুর্ভোগ আছে। আকাশের অবস্থা দেখে একটা বাচ্চাও বলে দিতে পারবে যে কোনো মুহূর্তে তেরে নামবে। এই অবস্থায় বোধহয় আজ মাঙ্কু পৌঁছাতে পারবে না। শালা এক রাতের বুকিং খরচা, তাও যদি শালগুড়ি অবধি যাওয়া যায় তো একটা প্রাইভেট গাড়ি টাড়ি নিয়ে একবার পৌঁছানো যেতে পারে। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করতে যা শুনল তাতে শেষ আশাটাও নিভে গেল। বাস পিংলা বাজার অবধি যাবে, তারপর সামনে রাস্তা খারাপ, হাতিটাতি বেরোয়। এই ওয়েদারে সন্ধ্যাবেলা ওদিকে যাওয়া যাবে না, মরেছে। পিংলা বাজার তো একটা হাট, বাস স্ট্যান্ডার বাজার, সারাদিন কাঁচার লেগেই আছে। হোটেল আর লজগুলো সেই স্ট্যান্ড ঘিরেই। ওখানে আজকের রাতটা থাকলে একটা লাইনও লিখতে পারবে না প্রণব। অফিস থেকে 3 দিন ছুটি নিয়েছে সে, সঙ্গে উইকেন্ডটা জুড়ে 5 দিন। এর মধ্যে 5টা ছোট গল্প আর 2টো অনুপন্যাস লিখতে হবে তাকে। প্লট আর রাফ স্কেচ করাই আছে, শুধু নিরিবিলিতে বসে ঠান্ডা মাথায় গুছিয়ে লিখে ফেলতে হবে। সেই জন্যই মাস 2 আগে ওয়েলিংটন গিয়ে মঙ্গপুর ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ বুক করেছে সে। শখের লেখক প্রণবেশ দাস এখন রীতিমতো পপুলার, বিশেষ করে ভূত আর রহস্য গল্পকার হিসাবে। কিন্তু এ তো দেখছি মহা খেলো। পিংলা বাজার মোড়ে নেমে এক মুহূর্ত ভেবে নিল প্রণব, কুছ পারোয়া নেই। এইসব জায়গায় অনেক গ্রামে হোমস্টে পাওয়া যায়। গ্রামের মানুষ নিজেদের এক্সট্রা ঘর টুরিস্টের জন্য কম পয়সায় ভাড়া দেয়, চাইলে খাবারও বানিয়ে দেয়। পাহাড়ের দিকে সে নিজেও ট্রেকিং করতে এসে থেকেছে একবার। আর এসবের খোঁজ পাওয়া যায় পথের ধারে পান বিড়ির চায়ের দোকানগুলোয়। বাজারের ভিড় ছাড়িয়ে একটু দূরের একটা চায়ের দোকান দেখে এগিয়ে গেল। 1-2 ফোঁটা জল পড়ল গায়ে। সর্বনাশ! এই একটা চা হবে গো। দেরি হবে, বসুন। চাওয়ালা এখন ফুলুরি ভাজছে। দোকানটা মণিহারি, সবই লোকাল মাল। একজন বুড়ো খদ্দের ওদিকের বেঞ্চে বসে বোধহয় ফুলুরি খাচ্ছে। অগত্যা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকের ফাঁকা বেঞ্চটিতে ব্যাগটা রেখে বসে পড়ল প্রণব। একটা সিগারেট ধরিয়ে কথা পারল। তোমাদের এখানে ঘরটর পাওয়া যাবে গো? ওদিকে যান, বাজারে অনেক হোটেল। না না, আমি হোমস্টের কথা বলছি। মানে ওই গ্রামের বাড়ি, একটু নিরিবিলি। এদিকে তো সব ভাড়া দেয়। না না, ওসব কেউ ভাড়া দেয় না। আরে দেয়, আমি জানি।
একটা ঘর ব্যবস্থা করে দাও, তোমারও 2 পয়সা থাকবে। না বাবু, ওসব এখানে পাবেন না। ওদিকে যান, অনেক সস্তার হোটেলও আছে। আরে ওদিকে খুব গোলমাল, আমি একটু চুপচাপ ঘর চাইছিলাম, একটু লেখালেখি করি তো। ও, তা বাবু কোথা থেকে আসা হলো? কলকাতা। আপনারা শহরের বাবুরা নিজের ঘর ছেড়ে এত দূরে এসেছেন গপ্প লিখতে? চাটা হাতে নিয়ে মুখ বেজার করে বসে রইল প্রণব। আজকে দিনটাই সালা অপয়া, এখন ওই হোটেলগুলোতেই রাত কাটাতে হবে। দূর। আপনার কি ভূতের ভয় আছে নাকি? ওদিকের বেঞ্চে বসা বুড়ো খদ্দেরটার এরকম অদ্ভুত প্রশ্ন শুনে স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেল প্রণব। আম, আমাকে বলছেন? কে? কেন বলুন তো? না, তাহলে একটা পুরনো বাংলো তো আছে, লোকে বলে ভূত বাংলো। আসলে ওটা ছিল ভূত সাহেবের বাড়ি। লোকে বলে নাকি সাহেবের বউ আজও ঘুরে বেড়ায়। সেই ভূত বাংলো হয়ে গেছে ভূত বাংলো। এখন ফরেস্ট ডিপার্টমেন্টের দখলে তো কেউ থাকে না। কতদিন তালা মারাই পড়ে আছে। বাহ, বলছি এই পাওয়া যাবে? আগে চেষ্টা করতে পারি। মংলুকে বলতে হবে, ওর কাছেই চাবি থাকে। আপনি একাই এসেছেন, এত করে বলছেন তাই। হ্যাঁ, তাহলে যদি একবার। তাহলে আসুন আমার সঙ্গে, দেখি যদি হে যেন লটারি। এই বুড়োটাও নিশ্চয়ই কমিশন নেবে, না হলে যে এসব কেউ করে। প্রণব বেশ উৎসাহের সঙ্গে উঠে দাঁড়ালো। দোকানের পাশ দিয়ে একটা ঢালু মতো এবড়ো থেবড়ো মেঠো পথ। এসব পথে আলো টালো নেই। দূরে এদিক ওদিকে 2-1টা হ্যারিকেন বা টেমির আলো দেখে বোঝা যায় কিছু লোকজন থাকে। বুড়োটা ওই আধো অন্ধকারেই ধপধপ করে এগিয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভেজা পথে ব্যালেন্স রেখে জোরে হাঁটাটা যে কি মারাত্মক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রণব। সে টর্চটা জ্বালিয়ে যতটা দ্রুত যাওয়া যায় এগিয়ে চলল। মনে মনে ভাবল, এও তো এক অ্যাডভেঞ্চার জার্নি, ভূত আর রহস্য গল্প লেখার জন্য উপযুক্ত ওয়ার্কশপ। টিন, কাঠের তক্তা, অ্যাসবেস্টস দিয়ে তৈরি একটা বাড়ির সামনে এসে ইশারায় প্রণবকে থামতে বলল বুড়োটা। সামান্য দূরে একটা ঝাঁকড়া মতো গাছের তলায় ব্যাগটা নামিয়ে দাঁড়ালো প্রণব। বুড়োটা একটা হাঁক ছাড়লো। এই মংলু, এই মংলা, আয় মংলা। কে রে? কে তুমি? আবার এসছো এখানে? যা ভাগো, যাও। আরে হায় হায়, কথা আছে কথা। আমার কাছে এখন পয়সা নেই, যাও তো। আরে টাকা চাইতে আসিনি, শোন। তোমার ধান্দা আমি জানি বুড়ো। আরে না না, ওই দেখ বাবু এসেছে, এক রাতের জন্য ঘর রাখবে। ঘর? আমি ঘর কোথায় পাবো? আমায় কি ঘরের দালাল পেয়েছো নাকি? চলো যাও। আরে হল্লা করিস না, ওই বাংলোটা খুলে দে, বাবুটা কাল সকালেই চলে যাবে। আরে এ পাগল নাকি? না না না, জঙ্গল বাবুরা জানতে পারলে আমায় জেলে পুরে দেবে। আর আর তাছাড়া ওখানে ওখানে কেউ থাকে না। আরে দূর বেটা, এক রাতের ব্যাপার তো,
কেউ জানবে না। বাবুর ভূতের ভয়ও নেই। আর বাবু তো টাকা দেবে। কত নিবি বল? টাকার কথা শুনে মংলা একটু শান্ত হলো। প্রণব জানে এরা সন্ধ্যাবেলা দিশি মদ বা ছাং খায়। নেশার টাকা পেলে এরা সব নিজের বাড়িও ছেড়ে দেবে। এক রাতের জন্য থাকা আর ডিনারের রুটি আর দিশি মুরগির মাংস নিয়ে রফা হলো 350। আর যদি মোমবাতি, মশার ধূপ আর জলের বোতল লাগে তো আরও 50। প্রণব তো হাতে স্বর্গ পেল। হোটেলে গেলে কাজ তো হতোই না, আর থাকা খাওয়াতে কম করে 700 কি 800 বেরিয়ে যেতই। সে বুড়োটার হাতে 4টে 100 টাকার নোট আর আরও একটা 20 টাকার নোট দিল। ওরা জানালো মংলুর বড় ছেলে বুড়ুয়া তাকে বাংলোতে পৌঁছে দেবে, আর ঘন্টা দুয়েক পর সেই খাবার পৌঁছে দেবে। বাহ, ভালোই। প্রণব নিশ্চিন্তে একটা সিগারেট ধরালো। ছেলেটাকে বোধহয় মোমবাতি আর বাকি সব কিনতে পাঠালো। আর দুই বুড়ো কোথাও বেরিয়ে গেল নির্ঘাত মদ গিলতে। মংলুর বড় ছেলে বড়জোর 13-14 বছর বয়সী, প্রায় মিনিট 15 হেঁটে এসে একটা গাছপালার জঙ্গল ঘেরা বাগান বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল। এটাই সেই বাংলো, কিন্তু কিছুতেই সে ভেতরে যাবে না। ভেতরে নাকি বুথ সাহেবের বউ আজও ঘুরে বেড়ায়। ঘণ্টাখানেক পর এখানেই রাতের খাবার নিয়ে সে এসে হাঁক দেবে। চাবিটা প্রণবের হাতে ধরিয়ে দিল। অগত্যা বাচ্চাটার হাতে 10 টাকার একটা নোট দিতেই ব্যাগটা নামিয়ে বুড়ুয়া চোঁ চা দৌড় লাগালো। প্রণব ব্যাগ কাঁধে তুলে বাগানের ছোট গেটটা খুলে আগাছার বাগানে ঢুকলো। টর্চের আলোয় দেখলো গেটের পাশে একটা ফাটা কাঠের ফলক, তাতে ঝাপসা লেখা রবার্ট বুথ, 1841। বাংলোটা পুরোটাই কাঠের তৈরি। বাগানটা পেরিয়ে 3 স্টেপ উঠে একটা বারান্দা। কয়েকটা বন্ধ জানলার মধ্যে একটা বন্ধ দরজায় তালা ঝুলছে। তালাটা খুব একটা পুরনো মনে হলো না, হয়তো বছরখানেক আগেই বদলানো হয়েছে। তবে চারপাশে আশ্চর্য এক নিস্তব্ধতা। আশ্চর্য এই কারণে যে একটা ঝিঁঝিও ডাকছে না। প্রণব স্পষ্ট নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। ভূত কি, অতিপ্রাকৃতিক রহস্য গল্প লেখার এর চেয়ে আর মোক্ষম পরিবেশ কোথায় পাবে সে? মুখে টর্চটা চেপে ধরে তালাটা খুলল। ঘরে ঢুকেই সামনের দেওয়ালে পুরু ধুলো ঢাকা একটা আয়না। বাঁদিকের আলোটা ঘোরাতেই দেখলো একটা তক্তপোষ। যাক, অন্তত মাটিতে বসতে হবে না। ওদিকে একটা প্যাসেজ, বোধহয় ভেতরে কোনো ঘরটর আছে। আলোটা ঘুরিয়ে আয়নার ডান পাশে একটা পাল্লা ভাঙা দরজা। উঁকি মেরে দেখলো বাথরুম। তার পাশে ডান দেওয়াল ঠেসে দিয়ে দাঁড় করানো একটা মূর্ছে ধরা ফোল্ডিং চেয়ার, একটা উল্টো লোহার ড্রাম, আর তার পাশে প্রণবের হাত থেকে টর্চটা পড়ে গেল। কাঁপা হাতে সেটা তুলে আলো ফেলে দেখে পিঠ বয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। উফ, হঠাৎ কি ভয়টাই না পেয়েছিল। একটা কোট স্ট্যান্ডে পুরনো ময়লা একটা কোট ঝোলানো। তক্তপোষের ওপর গুছিয়ে বসেছে প্রণব। ড্রামটা টেনে এনে বেডসাইড টেবিল করে তার উপরই মোমবাতি জ্বালিয়ে রেখেছে। বাইরে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব টাইমে ঘরে ঢুকে পড়েছে সে। এখন লেখা শুরু করতে পারলেই হলো। প্রথম গল্পের একটা জুৎসই নাম ভাবতে ভাবতে একটা দারুণ আইডিয়া মাথায় এলো। নাম দিল বুথ সাহেবের বাংলোতে একটি রাত। পারিপার্শ্বিক বর্ণনা গুছিয়ে লিখে তার সঙ্গে একটা ভৌতিক চরিত্র, যেমন সেই বুথ সাহেবের বউ, আর তার কল্পনা। আহা, পুরো জমে যাবে। লেখায় মশগুল প্রণবের হঠাৎ মনে হলো প্যাসেজের দিকে কেউ বা কিছু একটা আছে। মুখটা ঘুরিয়েই
দমটা আটকে গেল প্রণবের। একজন বছর 35-এর মেয়ে প্যাসেজের ঠিক পাশের ঘরের মধ্যে বসে প্রণবের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, মুখে একটা অদ্ভুত হাসি। প্রণবের ঠোঁট ফাঁকা হলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। মেয়েটা কি ওই প্যাসেজটার ভিতরে কোনো ঘরে ছিল, নাকি পিছনের কোনো দরজা আছে? মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে, তার শরীরটা সামান্য দুলছে। মুহূর্তের মধ্যে সে তক্তপোষের ধারে, তারপরে সোজা ঝুঁকে এগিয়ে এলো প্রণবের একদম মুখের সামনে। ঠিক সেই মুহূর্তেই দপ করে নিভে গেল মোমবাতিটা। বাইরে দাঁড়িয়ে 3 বার বাবু বাবু বলে ডাকলো গুরুয়া। হাতে একটা থালায় শালপাতা চাপা দেওয়া রুটি আর মাংস। বাংলোটা পুরো অন্ধকার। বাবু কি ঘুমিয়ে গেল নাকি? ছনছনাট করে বুড়ুয়ার হাত থেকে পড়ে গেল খাবারের থালা। বাংলোর বারান্দায় কালো গাউন পরা ওই ছায়ামূর্তিটা সে চেনে। সেই সাহেবের বউটা। পড়িমড়ি করে জঙ্গল পেরিয়ে ছুট লাগাল গরুয়া। এই সময় 2018। কোমরে হাত রেখে খুব মন দিয়ে বাড়িটা দেখছে সবুজ। ভালোই, কিন্তু জঙ্গলটা আর একটু টেক্সচারাইজ হলে ভালো হতো। মানে ওই ঝাঁকড়া গাছটার ডালটা বাড়ির ক্যারেক্টারটাকে ঢেকে দিচ্ছে। তবুও কি দাদা, কিরম? যেমন চেয়েছিলেন ঠিক তেমন খুঁজে বের করেছি। ওই ডালটা একটু কাটা যায়? ডাল? হ্যাঁ হ্যাঁ, ও হয়ে যাবে। আপনি শুধু বলুন পছন্দ হয়েছে কিনা। কোনো প্রোডাকশন ম্যানেজার এসব খুঁজে বের করবে না দাদা। আপনি ইন্ডাস্ট্রি তো দেখলেন, সব ফাঁকা আওয়াজ। ভালো। আর লোকাল ঝামেলা কিছু? কিচ্ছু নেই দাদা। বাড়িটা এখন ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, পারমিশন নেওয়া আছে। কাল চাবি দিয়ে দেবে, ব্যাস। ওহো, তাহলে ভিতরটা দেখা যাবে না? কাল দুপুরেই দেখে নেবেন। আর আপনার শ্যুট তো পরশু থেকে, সব হয়ে যাবে। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। এখন ওই নদীর ধারে আর যাবো না, কালকেই একেবারে দেখবো। তাহলে দাদা হোটেলেই? হ্যাঁ হ্যাঁ, চলো। কি নাম বললে বাড়িটার? অফিসের খাতায় লেখা বুথস কটেজ, আর বহুদিন লোকের মুখে সেটা বদলে হয়ে গেছে ভূত সাহেবের বাংলো। ভূত সাহেব? ইন্টারেস্টিং। হোটেল রুমে এশা আর রিয়া আয়েশ করে বসে সবে সিগারেটটা ধরিয়েছে। দরাম করে দরজা খুলে ঢুকলো বিলু। দিদি, সবুজদা ডাকছে। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এশা। কতদিন আছো ইন্ডাস্ট্রিতে? মানে কতদিন থার্ড অ্যাসিস্ট্যান্টের কাজ করছো? বছর 3 বাহ। আর এই 3 বছরে এটা শেখনি যে নায়িকাদের ঘরে ঢুকতে গেলে আগে নক করতে হয়? ও না, মানে ডিরেক্টর ডাকলো, আমি মানে ম্যানার্স শেখো আগে, যদি কাজ করে খেতে চাও। যাও, বলো আমরা আসছি। বিলু বেরিয়ে যেতেই দুজনে হঠাৎ হেসে উঠল। এটা এশার প্রথম ছবি, তাও সে জানে ইন্ডাস্ট্রিতে টিকতে গেলে ডিরেক্টর প্রডিউসারদের হাতে আর টেকনিশিয়ানদের পায়ের তলায় না রাখলে পাত্তা পাবে না। অ্যাটিটিউড হলো সাফল্যের একমাত্র চাবি। ডিরেক্টর সবুজ চৌধুরী তার এই ভৌতিক ছবির স্ক্রিপ্ট পড়ছে। সবাই খুব মন দিয়ে শুনছে, কিন্তু রাজ তাকিয়ে আছে এশার দিকে। ওই ক্যাবলা সৌমেনটা না থাকলে আজ সেই হতো এশার নায়ক। শুনেছে ছবিতে ওদের নাকি একটা অন্তরঙ্গ বেড সিন আছে। শরীরে একটা বিভৎস শিহরণ খেলে গেল তার। সিনটা তো তারই করার কথা, কারণ সে এশাকে ভালোবাসে, আর তাকেই কিনা একদম সাইড ক্যারেক্টারে দেয়া হলো। এশাকে কিছুতেই বলতে পারে না রাজ। মেয়েটার একটা অদ্ভুত পার্সোনালিটি আছে, যার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাজের নেই। তবে এশাকে এবার সাবধান করতেই হবে।
খুব ভুল পথে পা দিতে চলেছে। রাজ ঠিক করলো এই মিটিং এর পরেই এশার সঙ্গে কথা বলবে। অনেক খুঁজে রাজা এশাকে পেল সুইমিং পুলের পাশে। সানগ্লাসটা পরে একটা ডেক চেয়ারে গা এলিয়ে রোদ পোহাচ্ছে। রাজা দূর থেকে দেখেই বুঝলো এ মেয়েটা খুব শিগগিরই স্টার হবে। এর হাব ভাবেই সেই হিরোইন তেজটা আছে। জামাটাকে একটু ঠিক করে এগিয়ে গেল রাজ। এশা, আমি এশাই। না মানে তোমায় একটা কথা বলতে এলাম। ইন্ডাস্ট্রিটাকে তো তোমার কয়েক বছর আগে থেকে চিনি। আর তুমি ম্যাক্স মিডিয়ার ব্যাপারে আমায় সাবধান করতে এসেছো, রাইট? হ্যাঁ মানে ওদের সঙ্গে কন্ট্রাক্টটা সাইন করার ব্যাপারে। মানে মানে 5 বছরের জন্য তোমায় পুরো আটকে দেবে। ওরা কাজের চেয়ে মেয়েবাজি আর কম্প্রোমাইজ বেশি করে। তোমার ক্যারিয়ার পুরো। হাউ সুইট। শোনো রাজ, ইন্ডাস্ট্রি সম্বন্ধে খোঁজ খবর আমিও রাখি, আর হয়তো ভেতরের খবরগুলো একটু বেশিই রাখি। আমি যেটা ভালো মনে করব সেটাই করব, ডোন্ট ওয়ারি। আর থ্যাঙ্কস ফর ইউর সাজেশন। ও তাহলে ওকে, সন্ধ্যাবেলা রিহার্সাল রুমে দেখা হবে। চলি। দুপুরে কি করছো? দুপুরে মানে? ভূতের বাড়ি যাবে? ভূত? ইয়েস মিস্টার ফাট্টু, আমরা কজন চুপি চুপি যাব, রিহার্সেল আগে ফিরে আসবো। সবুজদা? নো স্যার, শুধু রিয়া, আমি আর গণেশদা। সবুজদা কিচ্ছু জানেন না, জানবেও না। তুমি যাবে কিনা বলো, তাহলে 2টো নাগাদ বেরোবো। গাড়ি থেকে নেমে প্রায় মিনিট 20 মতো মেঠো পথ দিয়ে হাঁটতে হলো। গণেশদা রিয়া বেশ অন্তরঙ্গ হয়ে আগে চলেছে। স্নিকার পরেও দুবার হরকাতে রাজের হাত ধরে সামলে নিল এশা। হাত ধরার মুহূর্তে রাজের শরীরে বিদ্যুৎ খেলে গেল। উফ, কি নরম আর উষ্ণ সেই পরশ। ইচ্ছে হচ্ছিল এক্ষুনি জড়িয়ে ধরে আদর করে এশাকে। এশা জানে এই রাজ তার উপর একটু লাট্টু আছে। ভালো ছেলে, কিন্তু ছুকছুকে আর ভীষণ ভীতু। পুরুষ মানুষ, কোথায় জোর করে কাছে টেনে নেবে তা নয়, শুধু হ্যাঁ মানে না মানে করে তোদলায়। দূর, এরকম ছেলেদের নাচিয়ে বেশ মজা পায় এশা। এদের দিয়ে যা খুশি করিয়ে নিতে পারবে সে। বাংলোটার সামনে দাঁড়িয়ে বাকিদের মতো এশার মুখ থেকেও বেরিয়ে এলো, সত্যি দারুণ লোকেশন। এখানেই সৌমেন আর সে হানিমুন করতে আসবে। এখানেই একটা পৈশাচিক শক্তি ভর করবে এশার শরীরে। এই দুপুর 3টের সময়ই বেশ ভৌতিক লাগছে লোকেশনটা। আর সবচেয়ে আশ্চর্য এই ছুঁচ পড়া নিস্তব্ধতা। গণেশদা আর রিয়া একটু ঝোপঝাড়ের দিকে গেল অন্তরঙ্গ আড্ডা মারতে। এশা বারান্দাটায় উঠল। কাঠের ফ্লোর, একটু মজমজ করছে, সেটাও কিন্তু একটা দারুণ এফেক্ট। কিন্তু দরজায় একটা বড় তালা ঝুলছে। এত দূরে সে ভেতরে ঢুকবে না। এশার ডাকে সিগারেটের শেষ টানটা দিয়ে ঘুরে দেখল রাজ। বাংলোর বারান্দাতে দাঁড়িয়ে আছে এশা। এগিয়ে গেল সে। কি হলো? ওই দেখো। চাবি তো নেই। সে জানি না, আমি ভেতরে ঢুকবো। কিন্তু তালা খোলার ব্যবস্থা করো। আমি কি করে খুলবো? এত বড় জিম করা বডি, কিছু করো। কি মুশকিল, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাড়ি। এসব করলে ক্রাইম কেসে। তুমি এত ফট্টু কেন বলো তো? এরকম হলে ক্যামেরার কাজ করবে কি করে? আরে সেটা তো অ্যাক্টিং, কিন্তু কিন্তু এই তালা ভাঙা এসব। আমি জানি না, আমি ভেতরটা দেখবই। তুমি ব্যবস্থা করো, তাহলে তুমি যা চাইবে দেব, যা চাইবে। And I mean it. তালাটা ভাঙার পরও দরজাটা খুলতে বেশ বেগ পেতে হলো রাজের। দীর্ঘদিন বন্ধ থাকায় ভারী কাঠের দরজা জ্যাম হয়ে গেছে। ধাক্কা আর চাপ দিতে দিতে
একসময় পাল্লা দুটো দরাম করে খুলে গেল, আর রাজও হুমড়ি খেয়ে ভেতরে পড়ল। একটা ধুলো, সেঁদো মাটি আর জং ধরা লোহার গন্ধ হাওয়ার সঙ্গে যেন বেরিয়ে এলো। পরন্ত বিকেলে আলোয় ওরা দেখলো দরজার উল্টো দিকের দেওয়ালে একটা ভাঙা আয়না, তার পাশে একটা পাল্লাহীন ছোট বাথরুম, একটা মরচে পড়া লোহার ফোল্ডিং চেয়ার, একটা উল্টানো লোহার ড্রাম, আর বাঁ দিকে একটা পায়া ভেঙে বেঁকে থাকা তক্তপোষ। বাঁ দিকেই ভেতরের ঘরে যাওয়ার একটা প্যাসেজ। একটা চাপা খটখটাস আওয়াজ আসছে সেই প্যাসেজের ভেতর থেকে। বোধহয় কোনো জানলার ভাঙা পাল্লা হাওয়াতে নড়ছে। ঘরে ঢুকেই খুশিতে এক পা ঘুরে নিল এসা। প্যাসেজের কাছে এসে উঁকি মেরে দেখলো ভেতরটা অন্ধকার। রাজ, তোমার মোবাইলে চার্জ আছে? আছে। কেন? টর্চটা জ্বালাও, আমারটা চার্জ কম। তুমি কি ভেতরে যাবে নাকি? অবভিয়াস, দেখতে এসেছি, দেখবো না? কি দরকার? সাপ ব্যাং বিচ্ছু কি আছে? নেই, আর থাকলে তো তুমি আছো, জিম করা বীর পুরুষ। নাও, টর্চটা জ্বালিয়ে চলে এসো। খুব দরকার ভেতরে যাওয়ার? আগে হ্যাঁ স্যার, আর আমার অফারটা কিন্তু এখনো ওপেন আছে মিস্টার ফাট্টু। সো রাজের সত্যি একটু ভয় করছে। পরিবেশটা সত্যি ভৌতিক। মোবাইলের টর্চের আলোয় আরও রহস্যময় লাগছে। একটা ধোঁয়াটে ধুলোর গ্যাস কুয়াশার। আর তাছাড়া এই বহুদিন বন্ধ থাকা কাঠের খাঁজে না জানি কত পোকামাকড়সা লুকিয়ে আছে। পুরনো কাঠের ফ্লোরটাও মচমচ করে শব্দ করছে। প্রথমে বাঁদিকে একটা দরজাহীন ঘর। জানলার ঝাপসা আলোয় লম্বা স্ল্যাব দেখে মনে হয় কিচেন। তার পাশেরটা বোধহয় স্টোর রুম ছিল। ডান দিকে পরপর তিনটে দরজা। প্রথমটা আধখোলা, এসাই ঠেলে খুলল। ঘরটায় কিচ্ছু নেই। পরেরটায় তালা বন্ধ। কি ধনরত্নের ভান্ডার কে জানে। তালাটা পাশের ঘরটায় মনে হলো কেউ আছে। রাজের কনুইটা চেপে ধরলো এসা। রাজ, ও ঘরে কেউ আছে? কে কে? জানি না, মনে হলো কেউ দরজার পাশে দাঁড়িয়েছিল, ভেতরে ঢুকে গেল। মানে? মানে তুমি যাও, দেখো। আমি? কেন, ভয় করছে? আমরা তো দুজন, আমি পিছনেই আছি, যাও। ফিরে চলো এসা প্লিজ, রিহার্সাল টাইমে পৌঁছতে হবে। ওয়েল মিস্টার ফাট্টু, আমি যাচ্ছি, তুমি এখানে চুপ করে দাঁড়াও, কেমন? রাজ আরো কিছু যেন বলতে যাচ্ছিল, ততক্ষণে এসা ওকে পেরিয়ে এগিয়ে গেছে ঘরটার দিকে। রাজ হতবম্বের মতো দাঁড়িয়ে আছে। খটখটাস আওয়াজটা হঠাৎ থেমে গেল কেন? ঘরের দরজার কাছটায় গিয়ে কি যেন একটা দেখে থমকে দাঁড়ালো এসা। রাজ একবার বিড়বিড় করে বলল, যেও না এসা। এসা ধীর পায়ে ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতরে মিনিট দুয়েক পর শুকিয়ে যাওয়া গলায় দুবার ডাকলো রাজ। এসা, এই এসা। এসব কি? এসা এরকম করছে কেন? ওকে না নিয়ে তো বেরোতেও পারবে না। মনটাকে শক্ত করে এগোতে লাগলো রাজ। দরজার কাছে এসে টর্চের আলোয় দেখলো বেশ ধোঁয়াটে গ্যাস। কিচ্ছু দেখা যাচ্ছে না। সে আর একবার ডাকলো এশার নাম ধরে। ঘরে ঢুকতেই দরজার ডান পাশ থেকে কি যেন একটা লাফিয়ে হুমড়ি খেয়ে পড়লো তার গায়ে। তাল সামালতে না পেরে মেঝেতে পড়ে গেল রাজ। মোবাইলটা একটু দূরে উল্টো হয়ে পড়েছে। টর্চের আলোটা ধোঁয়াটে গ্যাসে মিশে রিফ্লেক্ট করছে। রাজ ঘুরতে গিয়ে দেখলো তার ঠিক বুকের উপর বসে একটা নারী মূর্তি। খিলখিল করে হেসে উঠল সেটা।
কি মিস্টার পাট্টু, খুব ভয় পেয়েছো তো? যাকে মনে মনে ভালোবাসো, পেতে চাও, তাকে এত ভয়? অথচ সুযোগ পেলে তো তাকে ছুঁড়ে খাবে। সব বুঝি, আমি সব বুঝি। তোমরা পুরুষ মানুষ, সবাই সমান, সবাই। আজ প্রায় 150 বছরে বাড়িতে আছি, একা আছি, কেউ নেই, কেউ বড় একটা আসেও না। তৃষ্ণা, বড় তৃষ্ণা। এসো পুরুষ, আমার তৃষ্ণা মেটাও। এসো আমার তৃষ্ণা মেটাও। নারী মূর্তিটা পাগলের মতো আঁচড়ে কামড়ে চুমু খেতে লাগলো রাজের বুকে গলায়। চেতনা হারানোর আগে রাজ বাঁদিকের ঘরের কোণে দেখতে পেল এশার রক্তাক্ত দুমড়ে মুচড়ে পড়ে থাকা দেহটা। আর কিছু জানা নেই, তাই শেষ। শুনছিলেন মাহেশ্বরী প্রোডাকশনস অরিজিনালে লেখক শ্রী সতীর্থ দে মহাশয়ের লেখা ভূত সাহেবের বাংলো। অংশগ্রহণকারী বাচিক শিল্পীরা হলেন ন্যারেটর বা গল্পকার মৃন্ময় রায়, প্রণব অনুষ্টুপ ঘোষ, চা দোকানদার অভিষেক চ্যাটার্জি, জনৈক বৃদ্ধ গৌতম মুখার্জি, মঙ্গলু দেবরাজ দাস, সবুজ শিবম ভৌমিক, প্রোডাকশন ম্যানেজার সৌরভ ঘোষ, এশা নবনীতা ভট্টাচার্য, রাজ প্রদীপ্ত দেব, বিলু সোমনাথ সাহা, বুথ সাহেবের স্ত্রী সৌম্যা বালিয়াল, পোস্টার ডিজাইন সৌনভ ঘোষ, সঙ্গীত ও স্পেশাল এফেক্ট তথাগত দাস, সূত্রধার সেবাচার্য, সমগ্র ব্যবস্থাপনা অনির্বাণ আচার্য, পরিচালনা মোনালি চ্যাটার্জি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস। ধন্যবাদ।